ও ময়মনসিংহে বাড়ছে বানের পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তীব্র জলাবদ্ধতার কবলে নোয়াখালী। পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতি 14,500 কোটি টাকা, প্রতিবেশী দেশের অসহযোগিতায় বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত। ছাত্র জনতার আন্দোলনের শহীদ 105 শিশু পরিবারকে দেয়া হবে অর্থ সহায়তা, ত্রুটিপূর্ণ সমাজ কল্যাণের ভাতাভোগীর তালিকা। 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব। পুলিশকে জনবান্ধব করতে সংস্কার হবে 150 বছরের পুরনো আইন, বললেন কমিশন প্রধান। কারিগরি সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজশাহীর সমালোচিত সাবেক এমপি আসাদ গ্রেফতার, ছাত্রলীগ নিষিদ্ধের 7 দিনের আলটিমেটাম আমার দেশ সম্পাদকের। পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছে দুদক, বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক, সহযোগিতার আশ্বাস সফররত ব্রিটিশ প্রতিনিধি দলের। এবং সাকিব পরবর্তী বাংলাদেশের টি-20 মিশন শুরু হচ্ছে আজ। স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে শান্ত বাহিনী। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন TMTV সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। বানের জলে ভাসছে শেরপুর ও ময়মনসিংহবাসী, পানিবন্দী লাখো মানুষ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের, দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এছাড়া টানা বৃষ্টিতে নোয়াখালীতে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রশাসন বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীতে পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নকলা উপজেলার লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির সংকট। গরু বাছুর না খায় মরতেছে, ছাগল বকরি মরে যেতেছে। আমরা হনা কোনো খাওয়া খাদ্য নাই, বাড়ি ঘর ছাইরা রুটে গাড়ে মানে পানির মধ্যে ভাগ পারতেছি। আমরা দারুণ কষ্ট, খাওয়া নাই, খাওয়ার অসুবিধা কিছু নাই। গরমকালে নিম্নাঞ্চলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ভেসে গেছে পুকুরের মাছ। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। এদিকে ত্রাণ কার্যক্রম শুরু করতে বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করেছে বিমান বাহিনী। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধবাওড়া উপজেলা। পানিবন্দী অন্তত 60 লাখ মানুষ, চরম দুর্ভোগে বন্যা কবলিত বাসিন্দারা। গরু পানির মধ্যে বান্ধা, আমরা খুব সমস্যায় দেখা গেছে যে আমরা এই চলাফেরা করতে অসুবিধা। এই যে আমি বাড়ির থেকে এইরকম বুক পানি ভেঙে আসছি, রাস্তাঘাটের পানি রাস্তা তলায় রয়েছে। কাপড় চোপড় ভিজাইয়া আমরা তো রান্না বাড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এই কারণে বাজারে গেছিলাম যে শুকনা খাবারের জন্য, শুকনা খাবারও খুব কম, চাহিদা অনেক, তো আমি পাইলামই না। বাসায় পানি এবং পানির কষ্ট করতেছি, সব দিক দিয়ে আমাদের সমস্যা হইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দিকে একটু নজর দেয়। এদিকে নিমজ্জিত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। অনেক খারাপ পরিস্থিতি আমাদের সবার, হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতে পানি হাঁটু সমান। আজকেও কষ্ট, আজকে যে পাও জুতা রাখছি উপরে, সবসময় পা ভিজা রাখছি পানির মধ্যে, পানি ঘা হয়ে গেছে, পা চুলকে যাচ্ছে, পা সবসময় কত রাখবে ভাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার কথা জানায় বিভাগীয় কমিশনার। প্রায় 58টা আশ্রয় কেন্দ্র এখানে আমরা ডিক্লেয়ার করেছি। তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে। কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। নোয়াখালীতে টানা 2 দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। পানি কমলে আবার বৃষ্টি হইয়া পানি বাড়ি যায়, তখন আমরা চলতে মনে অনেক কষ্ট হইতেছে। খানা লওয়ার কষ্ট, কাম কাজ করতে পারি না, কিছু করতে পারতেছি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের পূর্বাঞ্চলে হয়ে যাওয়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 14,421 কোটি টাকায়। সিপিডির গবেষণায় উঠে আসা তথ্যের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক অবস্থান সহ নানা কারণে সামনে বাড়তে পারে এমন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ। এজন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে। বাকিরা জানাচ্ছেন কায়েস রাহাত।
সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত হয়েছিল বেশ কয়েকটি জেলা। এ নিয়ে করা সিপিডির গবেষণায় দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা, ডলারে যা 1.20 বিলিয়ন, অর্থাৎ চলতি বছরের জিডিপির প্রায় 0.29%। জলবায়ুর পরিবর্তন, নদী দখল, নদীর নাব্যতা কমে যাওয়া, উজানের ঢল ইত্যাদি কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বলছেন বাড়াতে হবে প্রস্তুতি, বাঁধের উচ্চতা বাড়ানো, সরকারের সাথে এনজিওর সমন্বয় বাড়ানো এবং একই সাথে সচেতনতা বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দিল সিপিডি। আমাদের কৃষি এবং বনায়ন যে খাত, তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35%-এর বেশি, প্রায় 36%। সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং বনায়ন খাত। এসব খাতে পুনর্বাসনের জন্য সরকারকে নতুনভাবে ভাবার পরামর্শ তাদের। আমরা যখন বিশেষজ্ঞ মহলের সাথে কথা বলেছি, অনেক ক্ষেত্রেই ওনারা সাজেস্ট করেছেন যে হয়তো এই মাটির বাঁধের পরিবর্তে কিছু হায়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিসগুলো তৈরি করা যায় কিনা, যাতে করে তাদের স্থায়িত্ব এবং তাদের যে এফেক্টিভনেস দুটোই বাড়ে। এদিকে অবকাঠামো খাতে রাস্তা এবং সেতুর ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আহ্বান জানায় সিপিডি। দীর্ঘমেয়াদে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আরো কিছু আমাদের পুরো দেশব্যাপী হয়তো ঝুঁকি পর্যালোচনার প্রয়োজন রয়েছে, বিশেষ করে যখন আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্ল্যানিং করি সেইটাও। প্রাকৃতিক কারণেই হোক অথবা মানবসৃষ্ট কারণে, এবারের বন্যা ছিল প্রকৃতিগতভাবে ভিন্ন এবং সেই সঙ্গে নতুন কিছু অঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা সতর্কীকরণ পূর্ব প্রস্তুতির জন্য পার্শ্ববর্তী দেশের সাথে তথ্য বিনিময় সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। পানি ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশ সহযোগিতা না করায় বারবার বন্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বাঁধগুলো মেরামত না করার কারণেও বন্যা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। রোববার রাজধানীতে জলবায়ু বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। প্রান্তিক পর্যায়ে ফসলের বীজ সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন, প্রাকৃতিক দুর্যোগে নারী ও মাতৃস্বাস্থ্যে বিশেষ অবদান রাখা 5 নারী সংগঠককে সম্মাননা দেয় মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সরকারের পরিকল্পনায় প্রান্তিক মানুষের উদ্যোগ স্থান পায় না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপের তাগিদ দেন তিনি। এই যে ছোট ছোট সমস্যাগুলো, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা আর জাতীয় পর্যায়ের মানুষকে ভাবতে শেখানো যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, আমাদের রাষ্ট্র সেভাবে অনেক বছর যাবতই পরিচালিত হয়নি। আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা আছে, অভিযোজনের জাতীয় যে পরিকল্পনা, সেইখানে আপনাদের এই উদ্যোগগুলোকে কোনো না কোনোভাবে প্রতিফলিত করা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া, যাতে করে সরকার যখন নিজস্ব টাকা দিয়ে দুর্যোগ মোকাবেলা করে সেখানে অন্তত আপনাদের বিষয়গুলো প্রাধান্য পায় এবং এটা কেবল নিয়ম রক্ষার ক্ষেত্রে নিয়মে পরিণত না হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকায় আকস্মিক বন্যা মোকাবেলা ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়নি। নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি। পুরনো বাঁধগুলো নিয়মিত সংস্কার করে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলছেন পরিবেশ উপদেষ্টা। সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে এখন পর্যন্ত 105 শিশু শহীদ হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান, প্রতিটি শহীদ পরিবারকে 50,000 টাকা সহায়তা দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় 1,20,00,000 মানুষ সুবিধা ভোগ করছে। ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে, সুবিধাভোগী তালিকায় 43% ত্রুটি আছে। শিগগিরই তালিকা পর্যালোচনা করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। প্রতিটি মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরে ডে কেয়ার সিস্টেম চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড প্রদান করা হচ্ছে। আহত শিক্ষার্থী জনতার মধ্যে যারা নড়াচড়া কম করতে পারছেন তাদের জন্য মোবাইল ভ্যান দিয়ে বাড়ির দোরগোড়ায় সেবা প্রদানের কার্যক্রম চলমান করা হচ্ছে। সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কর্মকর্তারাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্বে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্দেশনা দেন তিনি। রোববার সেনা সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024 উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের ক্লান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। অনুষ্ঠান স্থলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অফ জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। দেড়শো বছরের পুরনো আইন সংস্কার সহ পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজনীয় সুপারিশ করবে সংস্কার কমিশন। নির্ধারিত 3 মাসের মধ্যেই প্রস্তাবনা দেওয়ার আশা জানান কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। রোববার দুপুরে সচিবালয়ে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ছাত্র জনতার আন্দোলন দমন সহ নানা ইস্যুতে প্রশ্নবিদ্ধ পুলিশ বাহিনীর ভূমিকা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের ঘোষণা দেয়। সব শেষ গেল বৃহস্পতিবার সাবেক সচিব সফররাজ হোসেনকে প্রধান করে 9 সদস্যের পূর্ণাঙ্গ কমিশনের গ্যাজেট প্রকাশ করে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে কমিশন প্রধান জানান 150 বছরের পুরনো আইন সংস্কার সহ পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। আমরা সংস্কার করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা শুধু কিছু সুপারিশ করি যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে, সেখানে এটা আধুনিকরণ করা উচিত। প্রয়োজনীয় তথ্যউপাত্ত সংগ্রহ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সময় পেলে সাধারণ মানুষের মতামত চাওয়া হবে। মতামত বিশেষ করে পুলিশ অফিসার প্লাস আমাদের যারা জনসাধারণ উপকারভোগী এবং যারা এক্সপার্ট যেমন লয়ার বা ইভেন আপনাদের কাছে পরামর্শ চাইব যাতে পুলিশ একটা, আমরা চাই যে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুক, বিভাগ কাজ করুক। আর পুলিশ সংস্কার কমিশনকে তাদের চাহিদা অনুযায়ী সার্বিক সহায়তার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। নির্ধারিত 3 মাসের মধ্যে পুলিশ সংস্কারে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া সম্ভব হবে বলে জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা আছে বিএনপির 31 দফায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 2 বছর পর রোববার দুপুরে দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গেল বছরের মে মাসে চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর ও পরে লন্ডনে যান তিনি। এর মধ্যে দুদকের করা মামলায় তার 9 বছরের কারাদণ্ড হলে বিদেশ থেকেই বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা জানান টুকু। দেশে ফিরে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি। 16 ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে। কেমন দেখতে চান আগামীর বাংলাদেশ তাও জানান বিএনপির এই নেতা। আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিলাম সেই উদ্দেশ্যকে পূরণ করতে হবে আমাদের সবাইকে মিলে। দলের যে 31 দফা দেওয়া হয়েছে সেই 31 দফাতে পরিষ্কার করে বলা হয়েছে
আগামী বাংলাদেশ কি হবে। পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। সেখানে নেতাকর্মীদের বিশৃঙ্খলার কারণে সাংবাদিকদের সাথে কথা না বলেই বাসায় ফেরেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে ময়মনসিংহের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত বানভাসী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বন্যা দুর্গত এলাকায় যাচ্ছি, তাদের হাতে আমি খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের এই প্রচেষ্টা এটা দিয়ে মানে পুরো বন্যা দুর্গত এলাকার মানুষকে সহযোগিতা করা সম্ভব নয়। সে কারণে প্রশাসনকে আমরা বলবো যে অতি দ্রুত প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী আপনারা পৌঁছে দিবেন এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। অন্যদিকে মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদের রক্তে অর্জিত দেশে ফ্যাসিস্ট সরকারের দোসরদের স্থান হবে না। হাজার হাজার কোটি টাকা করার সুযোগ করে দেওয়া যে সরকার, সেই সরকারের যদি এজেন্টরা আপনার বিভিন্ন জায়গায় থাকে প্রশাসনের মধ্যে, আপনাকে কখনোই ডক্টর ইউনূস সাহেব আপনাকে কখনোই তারা সফল হতে দেবে না। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং কর্মসূচি করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজশাহী ৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গেল ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজশাহী ৩ আসনের সাবেক এমপি আসাদকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। তাকে রাজশাহী পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান তিনি। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। দাবি মানা না হলে সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন মাহমুদুর রহমান। বলেন, গেল ১৬ বছর দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছাত্রলীগ। ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে হাজারো মানুষকে হত্যার পেছনে কাজ করছে পুলিশ ও ছাত্রলীগের গুপ্ত বাহিনী। এছাড়া সব মিলিয়ে সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছেন এ বর্ষিয়ান সাংবাদিক। পাচারকৃত অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটিশ প্রতিনিধি দল। রোববার এই দলের সাথে সংস্থাটির চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ে বৈঠক শেষে এসব কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশ ও সংস্থার সহযোগিতার জন্য বৈঠক চলমান রয়েছে। গেল ১৫ বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ সন্ধানে সম্প্রতি FBI, ইউরোপ ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার সাথে এ নিয়ে কয়েক দফায় বৈঠক করল সংস্থাটি। বিগত ১৫ বছর আওয়ামী সরকারের আস্থাভাজন ব্যক্তিদের পাচার অর্থ ফেরতে অন্তর্বর্তী সরকার দুদক সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করেছে। যদিও অতীতে অর্থ ফেরতের দুদকের তেমন কোনো সাফল্যতা না থাকলে এবার জোরে সোরে দৌড়ঝাঁপ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে FBI, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের UNODCর সাথে বৈঠক করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় রোববার দুদকের সাথে বৈঠকে বসে 2 সদস্যের ব্রিটিশ প্রতিনিধি দল। দুদক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। এ সময় বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরতে সফররত দলটি কিভাবে দুদককে সহযোগিতা করবে তা নিয়ে আলোচনা করা হয়। পাচার অর্থ ফেরতে কারিগরি সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় ব্রিটিশ প্রতিনিধি দল। এদিকে শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। লিখিত পরীক্ষার ফলাফল তারা আমাদের শিল্পকলা একাডেমি বরাবর এটা পাঠিয়েছিলেন। সেই লিখিত পরীক্ষার মূল্যায়ন পত্রে নম্বর বাড়িয়ে
অনেকগুলো প্রার্থীদের নম্বর বাড়িয়ে প্রার্থী করা হয়েছে। সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাখি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরির প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। অবৈধ অস্ত্রসহ ঢাকা উত্তর সিটির 34 নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি শাকিল হোসেনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান উপকমিশনার তালেবুর রহমান। জানান, গ্রেফতার শাকিল অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী। আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলের ওপর গুলি চালায় সে। গ্রেফতারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে একটি রিভলভার, একটি পিস্তল সহ 1 রাউন্ড রিভলভারের গুলি ও 1 রাউন্ড গুলির খোসা, 2টি চাপাতি, 2টি বড় ছোড়া, একটি রামদা উদ্ধার করে পুলিশ। ধৃত যে আসামি মোহাম্মদ শাকিল হোসেন, যে কিনা যুবলীগ 34 নম্বর ওয়ার্ডের সহসভাপতি, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে হামলার অভিযোগ আছে, সেই সংক্রান্ত একটি মামলা আছে। তারপরে আপনার অবৈধ অস্ত্র রাখার জন্য তার বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করা হয়েছে হাজারীবাগ থানায়। মণ্ডপে মণ্ডপে পুরো দমে চলছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। প্রায় সব মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে, এখন চলছে রং তুলির আঁচড় দেওয়ার কাজ। এদিকে এবারের পূজা নির্বিঘ্ন করতে দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে 8 দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপে ও প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন এনআই নাহিদ। 4 দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দুদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব 9 অক্টোবর শুরু হয়ে চলবে 13 অক্টোবর পর্যন্ত। রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণেও প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। এখন চলছে প্রতিমা রাঙ্গানোর কাজ। উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। 1 বছর অপেক্ষার পর এবছর আমরা আশা করতেছি যে ভালোভাবে পূজাটা করতে পারবো। সকালবেলা শাড়ি পরে অঞ্জলি নেওয়ার প্ল্যান আছে, আর সন্ধ্যাবেলা ঘুরতে বের হওয়ার প্ল্যান আছে। এবারের দুর্গাপূজার প্রতিপাদ্য হবে আমাদের নিরাপত্তা, আমাদের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, এটি আমাদের দিতে হবে। অন্যান্য ধর্মাবলম্বীরাও জানান সনাতনদের পূজার শুভেচ্ছা। আমরা চাই এই শারদীয় উৎসবটি আরও সুন্দর হোক। আমরা সকল ধর্ম এবং মত নির্বিশেষে আমরা এই উৎসবটি সুন্দরভাবে উদযাপন দেখতে চাই। আমরা চাই সকল হিন্দু ধর্মের ভাই বোনেরা সবাই যেহেতু ভালোভাবে উৎসবটা করে আর কি, সবাই একসাথে উদযাপন করে। এদিকে শনিবার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে যারা নাশকতা করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন তিনি। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এইবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিরাপত্তা নিশ্চিতে 8 দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপ ও প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। মন্দির কমিটিকে নিজের অবস্থান থেকেও সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার ইসরায়েলের ভেতরে বন্দুক হামলার খবর পাওয়া গেছে। ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলে হামলায় 1 জন নিহত এবং আহত হয় অন্তত 10 জন। ইসরায়েলি প্রশাসন জানিয়েছে যে রোববার বীর সেবা এলাকায় এই ঘটনাটি ঘটে। এতে নিহত হয় 25 বছর বয়সী এক নারী। পাল্টা পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীও। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। একে সন্ত্রাসী হামলা দাবি
করে বিবৃতি দিয়েছে পুলিশ। গাজায় ইসরায়েলি হামলার বর্ষপূর্তির আগ মুহূর্তে এ ঘটনা ঘটল। সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে বন্দুক ও ছুরির হামলা বেড়েছে কয়েক গুণ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর হতে যাচ্ছে। একে সামনে রেখে বিক্ষোভে উত্তাল বিশ্বের নানা প্রান্ত। মধ্যপ্রাচ্য ছাপিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন সহ দেশে দেশে যুদ্ধের বন্ধের দাবি উঠেছে সমাবেশ থেকে। গণহত্যা বন্ধে ইসরায়েলকে অবিলম্বে অস্ত্র, গোলা বারুদ সহ সরবরাহ না করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ঘটেছে সংঘর্ষ। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের লন্ডন। শনিবার সেন্ট্রাল লন্ডনে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী এই সমাবেশে ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি যোগ দেন স্থানীয়রাও। যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধী নানা প্ল্যাকার্ড দেখা যায় মিছিলে। দুর্ভাগ্যবশত আমাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও এই আহ্বানকে কোনো আমলে নিচ্ছে না ইসরায়েলি সরকার। তারা গাজায় তাদের নৃশংসতা চালিয়ে যাচ্ছে। এখন লেবাননে ও ইয়েমেনেও শুরু করেছে, সামনে হয়তো ইরানেও। এদিকে আমাদের ব্রিটিশ সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও মিশিগান অঙ্গরাজ্যে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চলা গণহত্যার বিরুদ্ধে সমাবেশ করেছেন ফিলিস্তিনিরা। গাজায় যেসব ফিলিস্তিনিরা শহীদ হয়েছে তাদের স্মরণে এখানে সমবেত হয়েছি। ফিলিস্তিনি জনগণের সমর্থনে এসেছি। আমাদের দাবি যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন সহায়তা বন্ধ করতে হবে। এই গণহত্যা এখনই থামাতে হবে। ফিলিস্তিনের বিশাল পতাকা নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জার্মানির রাজধানী বার্লিনের রাজপথে নামেন অসংখ্য মানুষ। রক্তাক্ত জামায় লেখা ছিল, গণহত্যা বন্ধ হোক। এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল বের হয় ইতালির রাজধানী রোমে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোমে। গাজায় যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে উত্তাল ছিল পশ্চিমের আরও অনেক দেশ। মধ্যপ্রাচ্যের সিরিয়া ও লেবাননেও হয়েছে বিক্ষোভ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে ভিন্ন আবহ ছিল দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। এ পরিস্থিতিতে শান্তির বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বার্তায় তিনি লিখেছেন, যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও গোটা অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা অব্যাহত থাকবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।